গুড মর্নিং স্টুডেন্টস, পুনরায় তোমাদের স্বাগত জানাই ই লার্নিং প্রসেসে। আগের লেসনে বা আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছি কি না বিভিন্ন গদ্য পদ্য সম্পর্কে। আজ তোমাদের যে পদ্যটি আমি পড়াবো সেটি হচ্ছে কি দ্য সেন্ড অফ। দ্য সেন্ড অফ এই কবিতাটি হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কবিতা, যেখানে ওয়ার মানে যুদ্ধ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, যে আমাদের মানবিক দিকটি এখানে তুলে ধরা হয়েছে। তো কবিতাটার নাম হচ্ছে সেন্ড অফ, যার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে বিদায়। ঠিক আছে, তো সেন্ড অফ এর বাংলা হচ্ছে বিদায়। বিদায় জানাচ্ছে কাকে? যে এখানে আমরা দেখতে পাচ্ছি কবিতায় লক্ষ্য করতে পারবো যে বিভিন্ন যারা সৈনিক হয় তারা যুদ্ধক্ষেত্রে যায়। তো যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তাদের বিদায় জানাবার যে পরিস্থিতিটা, যে সার্কামস্টেন্সটা লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। চলে যাব আমরা কবি পরিচিতির দিকে। কবি পরিচিতি অর্থাৎ সেন্ড অফ কবিতাটা কে লিখেছেন? কবিকে উইলফ্রিড আওয়েন। উইলফ্রিড আওয়েন কে ওয়ার পোয়েট, যুদ্ধের কবি। তো ওয়ার পোয়েটের ক্ষেত্রে আমি একটু রেফারেন্সে যাই। একটা কথা আছে, প্রো পাত্রিয়া মরি ডাচ এর ডেকোরাম এস্ট। এর ইংরেজি অর্থ হলো ওয়ান হু ডাইস ফর ইজ ফাদারল্যান্ড দে আর ব্রেভ। যে পিতৃভূমির জন্য প্রাণদান করে তারা হচ্ছে সাহসী। এটা কি না, যুদ্ধের কবি যারা ছিল তাদের কিন্তু দুটো ভাগ ছিল। একটা ছিল রোম্যান্টিক ভিউ অফ ওয়ার, দু ধরনের রোম্যান্টিক ভিউ অফ ওয়ার, আর একটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক ভিউ অফ অ্যান্টি ভিউ অফ ওয়ার। এই দু ধরনের কবি ছিল। তাহলে উইলফ্রিড আওয়েন কোন ধরনের ছিল? অ্যান্টি রোম্যান্টিক ভিউ অফ ওয়ার। উইলফ্রিড আওয়েন কেন বুঝতে পেরেছিল? উইলফ্রিড আওয়েন প্রথম বিশ্বযুদ্ধের একজন যোদ্ধাও ছিলেন, সেহেতু তিনি বুঝতে পেরেছিলেন যুদ্ধের ফল শুধুমাত্র ভয়াবহ, নিষ্ফল। অর্থাৎ দ্য পিটি অফ ওয়ার হি হ্যাড ডেসক্রাইবড স্মুথলি। অর্থাৎ যুদ্ধ করে মানুষের প্রাণ যায়, তার থেকে বড় কিছু হতে পারে না। এটা হচ্ছে হিউম্যান যে সিভিলাইজেশন তার ডিস্ট্রাকশন, অর্থাৎ মনুষ্য জাতির পতন হচ্ছে যুদ্ধ। অর্থাৎ যুদ্ধ না করে শান্তির পথ অবলম্বন করাটা উইলফ্রিড আওয়েন শ্রেয় বলে মনে করেছিলেন। এই কবিতার মাধ্যমে তিনি নিছক ঠাট্টা করেও কোনো কোনো জায়গায় ব্যাখ্যা করেছেন, যখন যুদ্ধ করতে যায় তার আগে আমরা কিভাবে তাকে অভ্যর্থনা জানাই এবং তাকে বিদায় জানাই। তো উইলফ্রিড আওয়েন এই কবিতার মধ্যে যে জিনিসটা ব্যক্ত করতে চাইলেন সেটা আমি বললাম। এবার আমরা একটু চলে যাব সেই যেটা কবিতার বিষয়বস্তু, যে দ্য প্রেজেন্ট পিস, ওয়ান অফ আওয়েন্স মোস্ট ফেমাস পোয়েমস, স্পিক্স অ্যাবাউট দ্য পিটি অফ সেন্ডিং ইয়াং মেন টু দ্য ব্যাটল ফ্রন্ট উইথ দ্য নলেজ that few of them will return alive। বলছে যে যতজন যুদ্ধক্ষেত্রে যায়, বিদায় জানাই আমরা ঠিকই, কিন্তু যুদ্ধক্ষেত্রে যতজন যায় তার মধ্যে few of them return, তাদের মধ্যে খুব কম সংখ্যক যারা কিন্তু ফিরে আসে। অর্থাৎ তাদের জীবনের কোনো মূল্য থাকে না ওখানে। ঠিক আছে, এবার আমরা সেই কবিতার মধ্যে চলে যাব। ডাউন দ্য ক্লোজ ডার্কেনিং লেন্স they sang their way down the close, নেমে আসছি কোথায়? খুব সংকীর্ণ ডার্কেনিং লেন্স, অন্ধকারময় গলিপথগুলো দিয়ে they sang their ways, তারা তাদের পথ পেয়ে এগিয়ে যাচ্ছে গান গাইতে গাইতে। কারা? কি গান? এটা কোনো আনন্দের গান নয়। তারা যে গানটা গাচ্ছে সেটা কি? ওই সময়টাকে তারা রিক্রিয়েশন মুডে নিয়ে এসে যুদ্ধ করতে চলে। এটা মানুষ যাতে তাদের প্রতি বিরক্ত না হয় বা তাদের প্রতি
কোনোভাবে সিম্প্যাথি যাতে তাদের প্রতি গ্রো না করে সেটা কিন্তু বারবার চেষ্টা করেছে। টু দেয়ার সাইডিং সেট, তাদের নিজেদের পক্ষ অবলম্বন করে, সাইডিং সেট হচ্ছে একটা নির্দিষ্ট পক্ষ অবলম্বন করে, মানে একটা দিককে মেনটেন করে তারা এগিয়ে চললো। অ্যান্ড লাইন দ্য ট্রেন উইথ ফেসেস গ্রিমলি গে, এবং ট্রেনে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে কি না ফেসেস, কিছু মুখ যেগুলো হচ্ছে ক্ষমাহীন আনন্দে। আনন্দটা ক্ষমাহীন, খুবই একটা খুবই ক্রুশিয়াল একটা জায়গা রয়েছে এখানে। গ্রিমলি গে, ক্ষমাহীন আনন্দ। আনন্দ ক্ষমাহীন কখন? মানে এই আনন্দ কিন্তু সে আনন্দ নয়। এই আনন্দ কি যুদ্ধ করতে যাওয়ার আনন্দ নয়, এটা হচ্ছে শুধুমাত্র মানুষ তার প্রিয়জনদের খুশি রাখার জন্য যে আনন্দ ব্যক্ত করতে হচ্ছে সেই আনন্দের কথা বলা হচ্ছে। Their breasts were stuck all white and wreath and spray, তাদের বুকে কি রয়েছে? সাদা ফুল, তার সঙ্গে ফুলের মালা, এবং তার সঙ্গে কিছু একটা ছেটাচ্ছে তাদের গায়ে। As men are dead, যেন মানুষগুলো হচ্ছে মৃত। সাদা ফুল সাধারণত শান্তির প্রতীক, এবং আমরা যখন ডেড, মানুষ যখন মারা যায় তখনই কিন্তু সাদা ফুলটা ব্যবহার করেছি। তাহলে এখানে একটা সাইন দিয়ে দিচ্ছে, যে সাইনটা কি না এরা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু ডেথ পরিমাণটা, মানে মৃত্যুর পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি। ডাল পটার্স ওয়াচ দেম অ্যান্ড এ ক্যাজুয়াল ট্রাম, ডাল পটার্স যারা বোকা কুলি, ওয়াচ দেম তাদের লক্ষ্য করছে, তাকিয়ে আছে। অ্যান্ড এ ক্যাজুয়াল ট্রাম, এবং উদ্দেশ্যহীন যারা ভবঘুরে, ট্রাম বানাচ্ছে ভবঘুরে, যারা এদিক ওদিক ঘুরে বেড়ায়, তারা হাঁ করে তাকিয়ে রয়েছে। তারা তো এর মিনিং কিছু বুঝতে পারছে না, তারা জিনিসটা উপলব্ধিও করতে পারছে না, ফিল করতে পারছে না। স্টুড স্টেয়ারিং হার্ড, কিন্তু দাঁড়িয়ে তারা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এখানে একটা শব্দ রয়েছে স্টেয়ারিং, দেখতে পাচ্ছ স্টেয়ারিং। এই যে স্টেয়ারিং শব্দটা কি না, এই শব্দের আর একটা ইংরেজি হচ্ছে, সিনোনিম হচ্ছে কি না লুকিং ফিক্সডলি, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। সরি টু মিস দেম ফর দ্য আপল্যান্ড ক্যাম্প, খুব দুঃখিত বোধ করছে তাদের উচ্চভূমির যে ক্যাম্প ছিল সেখান থেকে চলে আসার জন্য। দেন তারপরে আনমুভড, মানে স্থির হয়ে রইল। সিগন্যালস নোডেড, সিগন্যালটা নড়ে গেল, মানে ট্রেনের সিগন্যালটা। অ্যান্ড আ ল্যাম্প উইঙ্কড টু দ্য গার্ড, এবং এক পলক একটা আলো যেন জ্বলে উঠলো সেই গার্ড, মানে রক্ষী, ট্রেনের রক্ষীর কাছ থেকে। এবার ট্রেনটা মুভ করতে শুরু করলো। কবিতাটা আমরা যতদূর পড়লাম, আজকে আমি পড়ালাম শুধু পার্ট 1। এরপর আমরা যেটা ডিসকাস করব, সেই ডিসকাসিং জায়গাটা হচ্ছে কিরকম না কোশ্চেন আনসার নিয়ে ডিসকাসিং করব, এবং বিষয়টা কতটা তোমরা বুঝতে পারলে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে পার্ট 1 আজ হলো। এবার তোমাদের আমি কিন্তু গ্রুপে বিভিন্ন রকম প্রশ্নের পিডিএফ করে বিভিন্ন প্রশ্নগুলো দেবো, প্রশ্নগুলো উত্তর পারলে তোমরা করবে, না পারলে আমি ওগুলো করব এবং বুঝিয়ে জিনিসটাকে বলে দেবো। তাহলে আমাদের হোম টাস্কের জন্য কিছুটা, এর পরের অংশটা আমরা হোম টাস্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, কিন্তু গ্রুপে আমরা কিন্তু আলোচনা করব কি নিয়ে, হোম টাস্ক। ঠিক আছে, ধন্যবাদ।